শুভ সকাল। আজকে 4 অক্টোবর। আমরা বিগত কিছুদিন যাবৎ আলোচনা করছিলাম বুদ্ধ জন্ম, তার বেড়ে ওঠা 29 বছর, বিবাহ পর্ব, এরপরে গৃহত্যাগ, প্রব্রজা পর্ব। তার মাঝে মাঝে আমরা কিছু রহস্য উপন্যাস আলোচনা করছিলাম, তার মাঝে কিছু রাজনীতিক আলোচনাও হয়েছে। আসলে বিভিন্ন আলোচনা, বিভিন্ন ভিডিও দেওয়ার একটি মাত্র উদ্দেশ্য, যাতে করে বিষয়টা সবার কাছে গ্রহণযোগ্য হয়, বোরিং মনে না হয়। আজকে আমি আলোচনা করব আমার 4টা বই থেকে। 4টা বই, আমার লেখা 4টা বই। প্রথম বইটা আমার প্রথম যেটা রহস্য কিশোর, আজকে আমরা আলোচনা করে সব রহস্য উপন্যাস নিয়ে। এগুলো রহস্য উপন্যাস, যেহেতু এগুলো কাল্পনিক, এখানে আমি বলবো যে এগুলো সব তথ্যর উপর ভিত্তি করে রহস্য উপন্যাস। এগুলোকে খুব সত্য হিসেবে ধরে নেবার কোনো প্রয়োজনীয়তা নেই। কিশোর রহস্য উপন্যাস, সেই কিশোর রহস্য উপন্যাস থেকে আমি আজকে আলোচনা করব। এগুলোকে রহস্য উপন্যাস ধরেই আপনারা শুনবেন। এগুলোকে খুব বিশ্বাস করার কোনো যুক্তি নাই, বিশ্বাসযোগ্যও নয়, কারণ এগুলোর কোনো একাডেমিক ভিত্তি নেই। রহস্য উপন্যাসে আলোচনা করব। আমার প্রথম বই রাজা বিম্বিসারের রত্নভাণ্ডার আবিষ্কার। এই বইটি ভারত এবং নেপালের প্রেক্ষাপটে লেখা। এরপরে আমার কিশোর রহস্য উপন্যাস মানিকছড়ির মানিক আবিষ্কার। এটিও সম্পূর্ণ নেপালের প্রেক্ষাপটে লেখা, নেপাল এবং বাংলাদেশে। এরপরে আমার সবথেকে খুব পাঠক জনপ্রিয় বই রাঙ্গামাটি ফুমংয়ের গুপ্ত মন্দির। এই বইটি খুবই পাঠক জনপ্রিয়তা পেয়েছে। আজকে আমি এই বইগুলোর থেকে যেটা আলোচনা করব, আমরা একটি রহস্য পর্বে আলোচনা করেছিলাম সেই বৌদ্ধ ধর্মের যখন বলবো পতনের যুগ চলছে, বৌদ্ধ ধর্ম আস্তে আস্তে বিভিন্ন আক্রমণে পতন মুখ হয়ে চলছে। সে সময়ে আমি বলেছিলাম যে একটি গোপন মন্দির, বৌদ্ধ বিহার হয়েছিল। বেশ করে এটা আমরা চৌর্থ সংগীতির পরে, কাশ্মীরে যে চৌর্থ সংগীতি হয়েছিল কুষাণ যুগের, এর পর থেকে এই প্রবণতা লক্ষ্য করা যায়। এবং সে সময়ে যে গ্রন্থগুলো লেখা হয়েছিল সে ব্যাপারে আমি বিস্তারিত আমার আগের পর্বে বলেছি। তখন যে এই কালচক্রতন্ত্রে যে তান্ত্রিক বিষয়গুলো লেখা হয়েছিল, সে লেখাগুলো লেখার পরে একটি বই প্রকাশ করে। সে বইগুলো রক্ত লাল তাম্র লিপিতে লিখে সেগুলো একটা পাথরের মন্দির নির্মাণ করে ভিতরে রেখে সে মন্দির সহ এমনভাবে ডেস্ট্রয় করে দেওয়া হয় যাতে এটির আর কেউ হদিশ না পায়। কিন্তু যারা তখন ওখানে ছিল সে চৌর্থ সংগীতিতে, সেই ধর্মীয় গুরুরা আর কাশ্মীর থেকে বের হয়নি, ওখানেই তারা মৃত্যুবরণ করে। কিন্তু 500 বছর পরে গিয়ে একজন নাগপুত্র, তিনি সেখানে এই 500 অরহত থেকে এই সব কিছু মুখস্থ করেন এবং এগুলো লিপিবদ্ধ করেন এবং নিয়ে চলে আসেন। এবং নিয়ে কিন্তু উনি এগুলো একটি গুপ্ত বিহারে, ওনার শিষ্য সহ এগুলো ওরা মুখস্থ করেন, লিপিবদ্ধ করেন এবং একটি গুপ্ত বিহারে তারা অঞ্চলে চলে যায়। সেই অঞ্চলটি বলা হয়ে থাকে সেটি তিব্বতের উত্তর পশ্চিম প্রান্তে কুনশান শহরের কাছাকাছি, অথবা বলা হয়ে থাকে কৈলাস পর্বত, যেটা বলা হচ্ছে কৈলাসের সেই পর্বত। এবং কারণ এই কুনশান হচ্ছে যে কুনশান থেকে কৈলাসের দূরত্ব মাত্র 1300 মাইল। আবার এর কাছাকাছি আমরা মুস্তাংনগর পাই, নেপালের মুস্তাংনগরে 10,000 বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়, গুহা আবিষ্কৃত হয়। এই গুহার মধ্যেও যে ছবিগুলো পাওয়া যায় তাতে বোঝা যায় এখানে বিভিন্ন সময় এখানে বিভিন্ন বৌদ্ধ পণ্ডিতরা বসবাস করেছিল। এবং এর যে কৈলাস, যেখানে এই জিনিসটি, এই গুপ্ত মন্দিরটি এখনও আছে, বলা হচ্ছে সেখানে যারা বসবাস করে তারা ধ্যানের এমন একটা স্তরে উপনীত হয়েছেন যে ওনারা ওনাদের শারীরিক বিভিন্ন
ক্রিয়াকলাপের মাধ্যমে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। সেটা কিভাবে পারে আমি আপনাদের কাছে একটি ভিডিও করেছিলাম, ধ্যান তত্ত্ব। সেখানে আমি আলোচনা করেছিলাম যে মানুষের শরীরে যে বিভিন্ন রঙের প্রভাব, রঙের সাথে শরীরের বিভিন্ন বিক্রিয়ার প্রভাব, এবং মানুষ সে আলট্রাভায়োলেট রশ্মি যেটা আছে সে রঙের ধ্যানের মাধ্যমে সে রঙের বিভিন্ন তারতম্যর মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা লাভ করে। সুতরাং সেটিও একটি বিজ্ঞানসম্মত, সেটা আমার কথা নয়, সেটা বিজ্ঞানসম্মত। এবং আমি আপনাদেরকে বলেছিলাম থট রিডিং এবং মাইন্ড থট, যেটা আমরা সান, জার্মানি সে বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান সান, তারা সেটা আবিষ্কার করেছেন, এবং যেটা নোমেটিক সায়েন্স যেটা বলা হচ্ছে সেই বিষয়ে আমি আমার আগের পর্বে বলেছিলাম। সুতরাং এই সবগুলোকে মিলালে এটা ধরে নেওয়া যায় যে এই ধরনের ক্ষমতা অর্জন সম্ভব। সুতরাং সেই গুপ্ত মন্দিরটা যেখানে অবস্থিত সেটা বলা হচ্ছে যে কৈলাস পর্বতের এই 45 কিলোমিটারের ভিতরে এটি অবস্থিত, এবং সেখানে বুঝে যাওয়ার কারণ হচ্ছে যে সেটি একটা কালো কালো একটা তুষারের ঢাকা পর্বত। সুতরাং সেটা দেখা যায় না, বলা যায় যে কালো পর্বতের কারণে। এবং বলা হচ্ছে সেটা সমুদ্র, সেটা খুব জনমানবহীন একটি স্থান, এবং সে কুনলুন শান তুষার পর্বতের কাছে বাইরের এই জায়গাটা, এই জায়গা যেটা পর্বতটা সেটা একটা আংটির মতো জায়গা। সেখানে একটা যাওয়ার একটা গোপন পথ আছে। 11,000 ফিট উচ্চতা এই পর্বতটায় অবস্থিত, এবং সেখানে বলা হচ্ছে সেটাকে একটি অঞ্চল ঘিরে রেখেছে মনে হয়, এবং বলা হচ্ছে যে কুনলুন শান, তাইন শান ও পামিরাস এই তিনটেই অঞ্চলের মাঝামাঝি এই অঞ্চলটি অবস্থিত। এই যে গোপন স্থান, সেখানে এখনো পর্যন্ত সেখানে কালচক্রতন্ত্রের তার যোগ তন্ত্র গোষ্ঠী সেখানে তারা এখনো আছে, এবং যারা ধ্যান করছে বৌদ্ধ শাস্ত্রের সবচেয়ে ধ্যানী উন্নত ব্যক্তিবর্গ সেখানে পৌঁছাতে পারেন, বৌদ্ধ ভিক্ষু বা সন্ন্যাসীরা সেখানে পৌঁছাতে পারেন, এবং তারা কালচক্র ধর্ম পালন করে। এবং বলা হচ্ছে যে তার যোগ তন্ত্র গোষ্ঠী কালচক্রতন্ত্রের তান্ত্রিক সন্ন্যাসীরা সেখানে আছেন। এবং একটা পর্যায়ে আমি এইটা গবেষণা করতে গিয়ে আমি যেটা আমার এই বইতে আমি লিখেছি, এই যে কথাগুলো বললাম সেগুলো আমার ফুমঙ্গের গুপ্ত মন্দির থেকে বললাম। এই বইতে আমি লিখেছি, আমি এইটা গবেষণা করতে গিয়ে কাশ্মীর থেকে আমি এটা গবেষণা করতে গিয়ে একটি জায়গা আছে, সেটার নাম বলছি না আমি, সেটা চীন হয়ে এরপরে আমি নেপাল আসি। নেপালের মধ্যে আমি যখন স্বয়ম্ভূনাথ পর্বতে আসি, স্বয়ম্ভূনাথ পর্বতে এসে আমি জানতে পারি যে স্বয়ম্ভূনাথ পর্বতের ভিতরে ভূগর্ভস্থ একটি গোপন চেম্বার আছে, যেটা সিল করে দেওয়া আছে, রাজ পরিবারের মানুষজন করতে পারে। সেখানে তান্ত্রিক আচার্য শান্তিক সে গোপন স্থানে তন্ত্র সাধনা করত, এবং এই গর্ভস্থ যে চেম্বারটা আছে সেই চেম্বারের মধ্যে যে তন্ত্র সাধনা হতো, সেই তন্ত্র সাধনার সাথে বাংলাদেশের একটি যোগসূত্র আছে। এখন বাংলাদেশের যোগসূত্র কিভাবে সেই যোগসূত্র হতে পারে সেটা আলোচনা করতে গিয়ে আমি এই রাজা বিম্বিসার রত্নভাণ্ডার আবিষ্কারী বইটির মধ্যে অনেক কিছু আমি আলাপ করেছি, এবং তথ্য বিশ্লেষণ করে, অর্থাৎ আমরা যা আলোচনা করব সেটা তথ্য, সেটা আমরা সে রহস্য উপন্যাস হিসেবে আলোচনা করব। এটা যেহেতু একাডেমিক ভিত্তি নাই, সুতরাং এগুলোকে খুব সত্য ধরে নেওয়া যায় না, কিন্তু তথ্য যেটা বলছে সেই সময়ে গঙ্গারিত অববাহিকা অঞ্চলে বৃহত্তর বাংলার সম্রাট ছিল অশোক, না এটা অশোকের সময়ের কথা বলছি। এবং এক সময়ে এখানে সমকূট ছিল সমতটের রাজধানী এই বাংলায়, এবং কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা নিকটবর্তী বরকামতাতেই এই সমতটের রাজধানী ছিল। এবং এই সমতটের সীমারেখা দিয়ে নিম্ন ব্রহ্মপুত্র নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পার্বত্য চট্টগ্রাম, দক্ষিণে পদ্মা নদী বিস্তৃত হতো। ব্রাহ্মণবাড়িয়া থেকে লালমাই পাহাড়ের ধারে দিয়ে সমুদ্র ছিল। সমুদ্রের চর জাগার ফলে তিতাস নদীর রূপ দেখা যায়, ব্রহ্মপুত্রের মূলধারা কুমিল্লার দিকে প্রবাহিত হতো, এবং ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশে সোজাসুজি দক্ষিণ দিকে প্রবাহিত মেঘনা নদী লালমাই পাহাড়ের খুব কাছ দিয়ে ঘেঁষে সেঠিকা
বন্দর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হতো। লালমাই ময়নামতি পাহাড় থেকে অবস্থিত সেখানে মারা নামক একটি নৌবন্দর ছিল, এবং ময়নামতি পাহাড় যেখানে অবস্থিত তার পূর্ব পশ্চিম পাশে নিম্নভূমিতে নদী ছিল যাকে লমসম সাগর বা ক্ষীরসাগর বলা হতো। সেই তন্ত্র গোষ্ঠী, কালচক্রতন্ত্র গোষ্ঠী এই অঞ্চলটা দিয়ে তারা বাংলাদেশে আসে, এবং বাংলাদেশে এসে তারা পুণ্ডবর্ধন হয়ে বর্তমানে বগুড়া, যেহেতু সে সময় পাহাড়টা লালমাই পাহাড় পর্যন্ত সমুদ্র বিস্তৃতি ছিল, সেই কারণে তারা সমতট হয়ে তারা এই সেটিকা বন্দর বা এই যে মারা যে নৌবন্দর এটা দিয়ে হয়ে তারা একটি অঞ্চলে আসে। এবং বলা হচ্ছে যে সে সময়ের যে আমাদের এই বন্দরটা সে পোর্ট গ্রান্ড বন্দর নামেও বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ আছে। তো সে সময়ে সেই পুরোহিতরা বলা হচ্ছে পুণ্ডবর্ধন হয়ে সমতট বা দক্ষিণ পূর্বাঙ্গ বা বর্তমান বাংলাদেশের কুমিল্লা, চট্টগ্রাম, তাম্রলিপ্তি, পশ্চিমবঙ্গে মেদিনীপুর, কর্ণসুবর্ণ, বহরমপুর, নিকের রাঙ্গামাটি এই অঞ্চলে আসেন। হলিকেল রাজ্য নামে একটি অংশে আসেন, এটা বলা হচ্ছে পার্বত্য অঞ্চল। এবং এইখানে কোনো এক জায়গায় তারা একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন, যেখানে তন্ত্রশাস্ত্রের সুগভীর চর্চাগুলো হতো, এবং সেই যে কালচক্রতন্ত্রের তারা সুপণ্ডিত ছিল। সুতরাং এই বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছে, এবং এগুলো হচ্ছে তত্ত্ব ভিত্তিতে। এবং এটা যদি আমরা দেখি যে তখন আমরা আলোচনা করি, দেখা যায় যে সেই সময়ে আজ থেকে প্রাচীন সময়ে বাংলাদেশে যে বৌদ্ধ বিহারগুলো আবিষ্কৃত হয়েছে, বিশেষ করে ময়নামতি, পাহাড়পুর এবং পণ্ডিত বিহারের কথা বলা হচ্ছে। পণ্ডিত বিহারের নামে একটি অংশ পার্বত্য অঞ্চল আবিষ্কৃত হয়েছে, বলা হচ্ছে এটা পণ্ডিত বিহার। তবে এটার কোনো সত্যতা এখনও একাডেমিক সত্যতা বা গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়নি। তো যাই হোক না কেন, যে সে সময়ে যে বৌদ্ধ বিহারগুলো ছিল সেগুলো তন্ত্রশাস্ত্রের ছিল, এবং এই তন্ত্রশাস্ত্রটা কি এই বিষয়ে কিন্তু কোনো গবেষণাপত্র নাই। আমি যতটুকু গবেষণা করেছি, আমি কাশ্মীর আরেকটি অংশ আরেকটি অংশ আমি নাম বলছি না, তারপরে আমি চীন, নেপালের বিভিন্ন অংশ পরিভ্রমণ করে, এবং বাংলাদেশের বিভিন্ন অংশ পরিভ্রমণ করে, এবং বাংলাদেশের প্রাচীন ইতিহাসের উপর আমি অনেকগুলো বই সংগ্রহ করেছি। এবং আমি গতবার ক্যালকাটা গিয়ে আমি প্রায় 17-18টা বই কিনেছিলাম প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে। নেপালের মধ্যে আমি লাইব্রেরিতে গিয়ে আমি এই এলাকার সে প্রাচীন ম্যাপগুলো দেখার চেষ্টা করেছি। সব কিছু মিলে আমার একটা মনে হয়েছে যে এই যে কালচক্রতন্ত্রের যে গোপন যে গোষ্ঠী, এবং আমরা বলেছিলাম সম্রাট অশোকের সময় 9 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং 9 সিক্রেট সোসাইটি তৈরি করা হয়েছিল, যারা এই বইগুলো অর্থাৎ বৌদ্ধ দেশিত ত্রিপিটকের মূল বইগুলো তারা অধ্যয়ন করেছিল এবং সংগ্রহ করে রেখেছে। এবং সেগুলো বলা হচ্ছে সেই গুপ্ত মন্দির যেটা আছে কৈলাসের এই ধারে কাছে, তিব্বত এবং কৈলাসের এই ধারে কাছে, সেখানে এগুলো তারা সংরক্ষণ করে রেখেছে এবং সেগুলো চর্চা করা হচ্ছে। বলা হচ্ছে সেই গ্রন্থগুলো খুবই শক্তিশালী, এবং বিশেষ করে কালচক্র ধর্ম এইটি যদি প্রকাশিত হয় তাহলে মানুষ এটাকে ভুলভাবে ব্যাখ্যা করলে তাহলে ক্ষতি হতে পারে। এই একটি ধারা, এই কালচক্র ধর্ম, যে কালচক্র তন্ত্রযানের এই ধারাটি জানতো আমাদের তখনকার, আমরা বলা হচ্ছে দীপঙ্কর জ্ঞান। যে কারণে দীপঙ্কর জ্ঞান বাংলাদেশে উনি ছিলেন, বাংলাদেশ থেকে উনি তিব্বত যান, তিব্বত থেকে উনি কিন্তু আর ফিরে আসেন নাই। এবং উনি যে মারা গেছেন বা ওনার মৃত্যুর বা বিষয়গুলো আমরা জানতে পাচ্ছি, বিভিন্ন ওনার দেহাবশেষ পাওয়া যাচ্ছে, কিন্তু সেগুলোর ঐতিহাসিক তেমন প্রমাণ আছে বলে আমার মনে হচ্ছে না। এবং আমি একটি জায়গায় গিয়েছিলাম, ওনারা বলতে যাচ্ছে যে দীপঙ্কর জ্ঞান উনি এখনও জীবিত আছেন, বা সেই গুপ্ত মন্দিরে অনেক এরকম পণ্ডিত ভিক্ষুরা আছেন। সেটি আসলে কোনো বাস্তব তথ্য পাওয়া যায়নি, সেগুলো লোককথা। বাস্তব কথা হচ্ছে দীপঙ্কর জ্ঞান উনি মারা গেছেন। যাই হোক না কেন, কিন্তু উনি কালচক্র ধর্মে
খুবই উচ্চ পর্যায়ের একজন ধ্যানী বৌদ্ধ ভিক্ষু ছিলেন। এবং এই এই শেষ পর্যন্ত এই জায়গাটায় এসে পুণ্ডবর্ধন হয়ে সমতট হয়ে, অর্থাৎ পুণ্ডবর্ধন বগুড়া হয়ে সমতট কুমিল্লার অংশ হয়ে এইটি জেটিকা বন্দর বা মারা বন্দর অর্থাৎ চট্টগ্রাম, এরপরে হলিকেল রাজ্য হয়ে অর্থাৎ পার্বত্য অঞ্চলে কোনো এক জায়গায় সর্বশেষ এটি টিকে থাকে দীর্ঘদিন যাবৎ, এবং সেটি গোপনে সেখানে তো চর্চা হয়। এবং এই বিষয়ে আমি পার্বত্য অঞ্চলে যখন আমি অনেক মিশেছি, অনেক ভ্রমণ করেছি, তখন দেখেছি পার্বত্য চট্টগ্রামের মধ্যে তন্ত্রশাস্ত্রটা খুব ব্যাপকভাবে পরিচিত। ধারণা করা হয়ে থাকে যে এই সমস্ত কিছু লুপ্ত হয়ে গেলেও যে আদি যে চর্চাটা হয়তো রয়ে গেছে। যাই হোক, আজকে যেগুলো বললাম সেগুলো সব রহস্য উপন্যাস, সবগুলো কাল্পনিক, বাস্তব সত্য তবে একাডেমিক প্রমাণ নাই। আমি আমার এই 3টি বই, একটি হচ্ছে যে রাজা বিম্বিসার রত্নভাণ্ডার আবিষ্কার, মানিকছড়ির মানিক আবিষ্কার এবং রাঙ্গামাটি ফুময় গুপ্ত মন্দির, এই 3টি বই অনেকটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য বললাম, এগুলো রহস্য উপন্যাস, এবং আপনারা এটুকু রহস্য উপন্যাস হিসেবে ধরে নেবেন, খুব সত্য বলে বিবেচনা করার সুযোগ নাই। এবং আশা করি আপনাদের এই ভিডিওতে ভালো লাগবে। আর এরপরে আমরা আরও রহস্য বিষয়ে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ। আজ সবার দিন শুভ হোক।